আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যেখান থেকে যুক্ত আছেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নযুক্ত এক্সক্লুসিভ মডেল টেস্টে। আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করা হচ্ছে আমাদের প্রত্যেকটা মডেল টেস্টে। আশা করছি বরাবরের মতো আজকেও আমাদের এই ক্লাসটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রতিটি ক্লাসের মতো আজকেও ইংরেজি প্রশ্নের ব্যাখ্যার পাশাপাশি গণিতের সুপার টেকনিক তো থাকছেই। আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনাদের যেন শুরুতেই জানিয়ে রাখি, আপনাদের জন্য কিন্তু স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন এবং স্লাইড থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করে নামমাত্র মূল্যে সংগ্রহ করতে পারবেন। শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি হলে একাধিক ধ্বনি যুক্ত থাকতে হবে, যেটা যুক্ত রয়েছে ওই। এটাকে যদি আমরা উচ্চারণ করি তাহলে ও যুক্ত রস্বই, এবং যদি লিখিতভাবে প্রকাশ করি তাহলে অযুক্ত রস্বই হবে। পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলা হয়? যখনই মিলন হবে, যুক্ত হবে, একসাথে হবে, তখনই সেটা হবে সন্ধি। ম্যানিফেস্টো, এটা পরিভাষা থেকে রয়েছে। ম্যানিফেস্টো শব্দের বাংলা পরিভাষা বলতে বোঝানো হয়ে থাকে ইশতেহার, যেটা নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। চাঁদ শব্দের সমার্থক শব্দ কোনটি? চাঁদ শব্দের সমার্থক শব্দ হলো শীতাংশু। যে ব্যক্তি এক দরজা হতে অন্য দরজায় ভিক্ষা করে তাকে এক কথায় প্রকাশ করলে কি হবে? তাকে এক কথায় প্রকাশ করলে হবে মাধুকরী। কোনটি সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তির উদাহরণ? সত্য ত্যাগ করে যখন কোনো কাজ করা হবে সেটাই হয় সম্প্রদান কারক। ভিক্ষুককে ভিক্ষা দাও, তার মানে এখানে সত্য ত্যাগ করা হয়েছে। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? খ নাম্বার অপশন যদি আমরা দেখি, শুভেচ্ছাকে আমরা বিশ্লেষণ করব শুভ যুক্ত ইচ্ছা, যেটা সন্ধি যোগে গঠিত হয়েছে, সুতরাং এটি হবে সঠিক উত্তর। সঠিক বা শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক সন্ধি বিচ্ছেদটি হচ্ছে ধনু যুক্ত বিদ্যা। অবশ্যই এখানে বিসর্গ যুক্ত থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ঘ নাম্বারটা হবে সঠিক উত্তর। ৩২ সিংহাসন, এটি কার রচয়িতা? ৩২ সিংহাসন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের রচনা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, এই পংক্তিটির রচয়িতা কে? এই পংক্তিটি রচনা করেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। সাঝের মায়া কাব্যগ্রন্থটির রচয়িতাকে? সাঝের মায়া এই কাব্যগ্রন্থটি লিখেছেন বেগম সুফিয়া কামাল। চলন্ত শব্দটির ক্রিয়ামূল কোনটি? এখানে যদি আমরা চল যুক্ত অন্ত, তাহলে এখানে চল লিখে নিচে হর্ষ চিহ্ন দিতে হবে, তখনই সেটা ক্রিয়ামূলে রূপান্তর হবে। তার মানে খ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্যই প্রতিনিয়ত আমাদের এই আয়োজন করা হচ্ছে। আমাদের এই ক্লাসগুলো বিষয়ভিত্তিক ক্লাসের পাশাপাশি কিন্তু আমরা মডেল টেস্টগুলো যুক্ত করছি। আপনারা আমাদেরকে আরও অনুপ্রেরণা দেওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। মর্সিয়া শব্দের উৎস ভাষা কোনটি? মর্সিয়া শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? পদ্মপাতা বা নীল পদ্ম যদি বলি, নীল যে পদ্ম, তাহলে এখানে খ নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর। একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? এটি রবীন্দ্র রচিত সোনার তরী কবিতার একটি চরণ। কবি জসিমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? তিনি সর্বপ্রথম যে কাব্যগ্রন্থটি লিখেছিলেন সেটি হলো রাখালি। নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে ন্যূনতম রয়েছে, যেটা 90% স্টুডেন্ট সহজেই ভুল করে এবং ক নাম্বার অপশনটি দাগিয়ে আসে। আমি দুঃখিত, ঘ নাম্বার অপশনটা দাগিয়ে আসে, তবে ঘ নাম্বার কিন্তু ন্যূনতম, আর আমাদের ন্যূনতম হবে সঠিক উত্তর। গ এখানে গ হবে ন্যূনতম, ন্যূনতম নয়। প্রস্রবণ শব্দের অর্থটা কি? প্রস্রবণ শব্দের অর্থ ঝরঝর করে ঝরে যা, সেটাকে বোঝানো হয়ে থাকে, যাকে ঝর্ণা বলে অভিহিত করা হয়। দম্পতি কোন সমাস? দম্পতি হচ্ছে জায়া ও পতি, অর্থাৎ এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। নাবিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রিয় শিক্ষার্থী,
এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটি এইচডব্লিউ থাকবে। আপনারা কে কোথা থেকে যুক্ত রয়েছেন এবং আমাদের এই এইচডব্লিউর উত্তরটি কমেন্ট সেকশনে জানাতে অনুরোধ করছি। গতকালের ভিডিওতে যারা বা যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছিলেন, সজীব ভেড়ামারা থেকে, মেঘা খানসামা থেকে, আনোয়ার হোসেন মাদারীপুর থেকে, উলিপুর কুড়িগ্রাম থেকে নুরুল ইসলাম, রুমি নিমসার থেকে, ঝালকাঠি থেকে লিখেছেন আবুল পাশার, ফরিদপুর থেকে নাসরিন সুলতানা, মাগুরা থেকে সাজিদ, কলাপাড়া থেকে লিখেছেন রাবেয়া, এছাড়াও রোকসানা রয়েছেন চাঁপাই নবাবগঞ্জ থেকে, কবির আহমেদ ঢাকা থেকে এবং জিজ্ঞাসা করছেন কেমন আছি, আমি প্রায় সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। শিলা ইসলাম ঢাকা থেকে, জুলি বরিশাল থেকে, শান্তি খাতুন পাবনা থেকে, মোমেনা খাতুন নাটোর থেকে, গোপালগঞ্জ থেকে লিখেছেন দিতি, গাইবান্ধা থেকে স্বপ্নের আতিকা এবং মিষ্টি খাতুন, যশোর মনিরামপুর থেকে লিখেছেন তুলি, ভোলা থেকে লিখেছেন রেশমা, টাঙ্গাইল থেকে মনির, কেশবপুর থেকে রোমানা, সজীব রয়েছেন পাবনা থেকে, জান্নাতি খুলনা থেকে, রোমানা ময়মনসিংহ থেকে, এছাড়াও আরও যুক্ত রয়েছেন রাজু আহমেদ ঝিনাইদহ, প্রেমা সুলতানা মাগুরা থেকে, সুলতানা বিউটি নরসিংদী, শারমিন বগুড়া থেকে, আকরাম হোসেন ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নাসরিন আক্তার এবং সাতক্ষীরা থেকে যুক্ত রয়েছেন অমিত হালদার। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। ইংরেজি অংশের শুরুতে আমাদের সেন্টেন্স কারেকশন রয়েছে, নিচের কোনটি শুদ্ধ? তাহলে এখানে বলা হচ্ছে হি ইজ এ লেকচার, তাহলে লেকচার কোন একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর হবে, তাহলে ইন ইংলিশ, তাহলে হি ইজ এ লেকচার ইন ইংলিশ, সরি লেকচার তো না, লেকচারার। টু হেডস আর বেটার দ্যান ওয়ান, এটার এই প্রবাদ বাক্যটির ভাবার্থটা কি বোঝানো হচ্ছে? তাহলে এখানে প্রবাদ বাক্য, এখানে কনসালটেশন, টু হেডস আর বেটার দ্যান ওয়ান, অর্থাৎ আলোচনা করে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সেটা একক সিদ্ধান্তের চেয়ে বেশি ভালো হয়, এখানে কনসালটেশনটাকে বোঝানো হচ্ছে। কাম বা ক্লাম, এর সমার্থক শব্দটা কোনটি? তাহলে এর সমার্থক শব্দটা আমরা কোয়াইট বলতে পারি, তবে এখানে বেবি কাম ডাউন নামের আমরা একটা গান শুনছি না কিছুদিন আগে, যিনি টিকটকার, যিনি বাংলাদেশেও এসেছিলেন, তাহলে এখানে সেই কাম মানে শান্ত হও, শান্ত হও, বেবি কাম ডাউন, ঠিক আছে বিষয়টা। হুইচ ওয়ান ইজ এ রিফ্লেক্সিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন কখন হয়? যখন কোনো ওয়ার্ডের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে সেটি প্রনাউনের মতো কাজ করে, তার মানে এখানে মাই সেলফটা হবে সঠিক উত্তর। এরপরে আমাদের যেটি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস রং স্পেলিং, আমাদের এখানে নিউমোনিয়া রয়েছে, ডিসপেপসিয়া রয়েছে, ডায়রিয়া রয়েছে, এই তিনটেই কিন্তু সঠিক। তাহলে এখানে আমাদের ঘ নাম্বার যেটা রয়েছে কলেরা হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে কালেরা, সুতরাং এটি ভুল হিসেবে অ্যান্সার সঠিক। ইমর্টাল এর সমার্থক শব্দ কোনটি? মর্টাল মানে কি মরণশীল, তাহলে ইমমর্টাল শব্দের অর্থটা কি হবে? মরণশীল নয়, তার মানে ডেথলেস, এটাই হবে সঠিক উত্তর। এর পরবর্তীতে যেটি রয়েছে, হি স্লিপস এ সাউন্ড স্লিপ, আমার প্রথম দিকের ক্লাস যারা করেছেন তারা নিশ্চয়ই জানেন যে প্রথম দিকের 10টি ক্লাসে আমি এইটা প্রচুর পরিমাণে শিখিয়েছি যে এখানে আমাদের কি রয়েছে, আর্টিকেল রয়েছে। আর্টিকেল এর পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটি কি হবে? নাউন হবে, আর যদি দুইটা থাকে তাহলে অ্যাডজেক্টিভ নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। তাহলে আমাদের এখানে দুইটা রয়েছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন হবে, তাহলে নিশ্চয়ই সাউন্ডটাকে এখানে বলা হচ্ছে, তার মানে এটা হবে অ্যাডজেক্টিভ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আমাদের এখানে সঠিক বাক্য কোনটি? তাহলে আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, এটাই হওয়ার কথা যে আমি বইটি পড়ে শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, ওয়াটার প্লিজ। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, তার মানে কারো ঘড়িতে বা হাত ঘড়িতে সময় কত বোঝাতে বাই ইয়োর ওয়াচ ব্যবহার করা হয়, তাহলে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। উই মেড হার রিসাইট এ পোয়েম প্যাসিভ, ও হ্যাঁ, এই প্রসঙ্গে একটুখানি কথা বলে নিই। অনেকে কমেন্ট করে থাকে স্যার এত সহজ প্রশ্ন কি আদৌ আসবে কি না, প্রশ্নটা আমি নিজেও করছি, আমাকে করছি যে আসলে কি এত সহজ প্রশ্ন আসবে। প্রথম কথাটা হচ্ছে যে আপনাদের সবচেয়ে প্রথম যেটি কাজ হবে প্রচুর পরিমাণে প্রশ্ন রিভিশন করা, প্রচুর পরিমাণে প্রশ্ন রিভিশন করা বিগত সালের। আর ইউনিয়ন সমাজকর্মীর বিগত সালের প্রশ্ন যারা অ্যানালাইসিস করেছে তারা নিশ্চয়ই জানে যে আমরা সেই সকল টপিকস থেকে প্রশ্ন করছি কিনা, সেই জাতীয় প্রশ্ন করছি কিনা। বিগত সাল থেকে অবশ্যই আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি, তারপর প্রশ্ন তৈরি করে কিন্তু আমরা করি। তো যদিও এখন প্রেক্ষাপটটা কিছুটা ভিন্ন, সেক্ষেত্রে সাধারণ জ্ঞানের হয়তো বা দুই একটা প্রশ্ন চেঞ্জ হবে, পরীক্ষার ধরন চেঞ্জ হবে না, কারণ পরীক্ষা যারা নেয় তারাই নেবে।
তাহলে এখানে আপনাকে পড়তে হবে, আপনার জানা শেষ করতে হবে না। আমরা যে মডেল টেস্টগুলো দিচ্ছি এখান থেকে 100% কমন পাবেন এই নিশ্চয়তাটা তো আমরা দিতে পারবো না, কখনোই নয়। আর আমরা এটা কখনো বলিও না। আপনাদের জাস্ট আমরা এইটা বলি যে আপনারা কিভাবে সুযোগগুলো কাজে লাগাবেন। আমাদের এই যে মডেলগুলো দেওয়া হয় এই মডেলগুলো থেকে আপনি 100% কমন পাবেন। রং চং মাখা কথা বলে আমরা ভিউটাই বাড়াতে পারি, কিন্তু আপনাদের বিশ্বস্ততা এবং বিশ্বাসটা আমরা নষ্ট করতে পারবো না। আমরা যেটা সঠিকভাবে আমরা টপিকস ওয়াইজ ক্লাসগুলো দিচ্ছি, আপনারা করেন, বাসায়ও পড়েন। আলহামদুলিল্লাহ ভালো কিছু একটা অপেক্ষা করছে আপনাদের জন্য ইনশাআল্লাহ। এবারে আমাদের যেটি রয়েছে যে উই মেড হার রিসাইট এ পোয়েম। তাহলে উই মেড হার রিসাইট এ পোয়েম, এটাকে অ্যাক্টিভ করতে হবে নাকি প্যাসিভ করতে হবে? অ্যাক্টিভ আছে প্যাসিভ করতে হবে, তাহলে এটা সঠিক উত্তরটা কোনটি হবে? শি ওয়াজ মেড টু রিসাইট এ পোয়েম। বটম লাইন, বটম লাইন বলতে কি বোঝানো হয়? বটম লাইন বলতে বোঝানো হয় যে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ইসেনশিয়াল পয়েন্ট আমরা বলতে পারি, রাইট অ্যান্সার। মাই ফ্যামিলি মেম্বার্স ডু নট লাইক কফি অ্যান্ড, তাহলে নেইদার ডু আই, এটাই হবে সঠিক। হুইচ ওয়ান ইজ দ্য রাইট ইন ইউজ, তাহলে এখানে কোথায় সঠিকভাবে ব্যবহার করা হয়েছে আমরা একটু দেখব। ইট ইজ নো গুড অফ দ্য টক টু হিম, এটা হবে না। টু টক হিম ইজ নো, এটা হবে না। ইট ইজ নো ইউজ টকিং টু হিম, এটা হওয়ার কথা। ইটস, আচ্ছা হ্যাঁ, তার মানে গ নাম্বারটাই সঠিক হচ্ছে। এ পার্সন লিভস হিজ অর হার কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, অর্থাৎ একজন মানুষ যদি অন্য দেশে সেটেল হয়ে যায় তাকে কি বলা হয়? তাহলে তখন বলা হবে তাকে ইমিগ্রেন্ট। ভালো করে বুঝবেন, বাংলাদেশের মানুষ যদি অন্য কোথাও গিয়ে সেটেল হয় তখন তাহলে ইমিগ্রেন্ট, এই ইমিগ্রেন্টটা হবে ই দিয়ে। আর যখন বাংলাদেশেই সেটেল কিন্তু বিদেশে গিয়ে রয়েছে সেখানে, তাকে বলা হবে ইমিগ্রেন্ট, কিন্তু সেটা হবে আই দিয়ে। বিষয়টা মনে রাখবেন। চুজ দ্য কারেক্ট পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড ড্রিঙ্ক। তাহলে ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল আমরা কি জানি? ড্রাঙ্ক। তাহলে ড্রাঙ্কটা হবে এখানে সঠিক উত্তর, অবশ্যই ইউএনকে হবে। এরপরে রয়েছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনউইটিং। আনউইটিং বলতে কি? অনিচ্ছাকৃতভাবে। আনউইটিং মানে কি? অনিচ্ছাকৃতভাবে। তাহলে আর বিপরীতটা কি হবে? ইচ্ছাকৃতভাবে, তার মানে ইন্টেনশনাল। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। হুইচ ওয়ান ইজ, আচ্ছা হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে সঠিক বানান কোনটি? সুপারসিড রয়েছে। তাহলে সুপারসিড বানান SUPER, এরপর SEDE। এখানে আমরা ঘ নাম্বারটা রাইট অ্যান্সার করব, যার অর্থ রহিত করা, সরিয়ে দেওয়া বা স্থগিত করা, টু পোস্টপোন, এটা বলা যেতে পারে। মিল্ক অ্যান্ড ওয়াটার ফ্রেজটির অর্থ কি? মিল্ক অ্যান্ড ওয়াটার বলতে কি বোঝানো হবে এখানে? লাইফলেস বা ডাম। এ সিরিয়াস প্লে উইথ এ স্যাড এন্ডিং ইজ কল্ড, অর্থাৎ একটা সিরিয়াস নাটক যদি এখানে স্যাড এন্ডিং বা দুঃখ প্রকাশের মাধ্যমে শেষ হয় সেটাকে আমরা কি বলি? সাহিত্যের ভাষায় সেটাকে বলি ট্র্যাজেডি। প্লিজ শব্দটির নাউন ফর্ম কোনটি? প্লিজ শব্দটির নাউন ফর্ম হচ্ছে প্লেজার, তাহলে এখানে URE এটা যুক্ত করতে হবে। গণিত অংশে আমাদের শুরুতে যেটি রয়েছে তার আগে বলে দিই আপনাদের জন্য কিন্তু স্পেশাল একটা সাজেশন তৈরি করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নামমাত্র মূল্যে সেটি সংগ্রহ করে আপনার প্রস্তুতিকে আরও একটু শানিত করতে পারবেন ইনশাআল্লাহ। নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হলো, এটি 60% বেশি মূল্যে বিক্রি করতে পারলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে গতকালও বা এর আগের প্রত্যেকটা ক্লাসে আমরা এই জাতীয় অঙ্ক বেশি বেশি দিই। তাহলে এখানে অনেকে বলেছেন যে স্যার অঙ্কর সময় অঙ্কটা যাতে না ঢেকে নেওয়া হয়, তাহলে অনেক ছোট লিখতে হয়। ওকে, তাহলে প্রথমে আমরা যেটি দেখি যে 20% ক্ষতি হলো, তার মানে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা? 80 টাকা। 10% লাভে কত বিক্রয় মূল্য কত টাকা? 110 টাকা। এই তো কথা। তাহলে এখানে 110 থেকে যদি আমরা 80 বিয়োগ করি তাহলে পার্থক্য কত হলো? বিক্রয় মূল্য বেশি কত হলো? 30 টাকা বেশি হলো। তাহলে এখানে আমাদের কত টাকা বেশি ছিল অঙ্কে? 60 টাকা। অঙ্কের মেইন থিম আমরা বুঝে গেছি। তাহলে এখানে এখন আমরা দেখব যে বিক্রয় মূল্য 30 টাকা যদি বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত? 100। 1 টাকা বেশি হলে কত? 100 নিচে 30, আমাদের অঙ্কে আছে কত? 60 টাকা। তাহলে এখানে গুণন 60 করে দিব। তাহলে এখানে 100 গুণন 60 ভাগ কত? 30। 0 0 কেটে দেব, 3 দিয়ে কাটলে তাহলে মোট কত হলো? 200 টাকা হলো, রাইট? তাহলে আমাদের সঠিক উত্তরটা কত পেলাম? 200 টাকা পেলাম, আর এটি হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে
1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? তাহলে 15% মুনাফায়, তাহলে 1 বছর পর 1680 টাকা দেওয়া হয়েছে, তার মানে এই 15% আসল চাইছে, তার মানে এই চারটার মধ্যেই তো নিশ্চয়ই একটা আসল, আর এই চারটার 15% বের করে কোনটার 1680 টাকা হবে সেটাই হবে আমাদের তাহলে সঠিক উত্তর। তাহলে এখন আমরা কিভাবে বের করব? প্রথম কাজ হচ্ছে আমরা শূন্যগুলো কেটে দেব। শূন্যগুলো এখানে আমরা কেটে দেওয়ার পরে তারপরে ক্যালকুলেশনটা শুরু করব। তাহলে এখানে আমরা শর্ট টাইমে কিভাবে করতে পারি, যদি ক্যালকুলেশন যদিও মানে এখানে ব্যবহার করা যাবে না, তাহলে আমাদের এখানে 15% বের করতে হবে। তাহলে এখানে গুণ 15 100 এভাবে কাটবেন, এখানে গুণন 15 100 এখানে কেটে নেবেন। তাহলে এখানে 12,200 যদি আমরা 15% করি তাহলে 1800 প্লাস হবে, আর যদি 11,200 করি তাহলে 1680 হচ্ছে। তার মানে এখানে খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আপনারা এইভাবে করেও নিতে পারেন, শূন্য শূন্য কেটে দিবেন। এখন এখানে 15 দুগুণে 30-এর শূন্য হাতে 3, তারপরে 15 15 3 18, এখানে 8 মিলে গেছে, সুতরাং আর আমাদের হিসাব করার প্রয়োজন নেই। একটি সংখ্যা ও তার বিপরীতের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত? তবে অঙ্কটা একটুখানি আমাদের মিসিং রয়েছে এখানে, যে একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, তাহলে ধরি আমরা সংখ্যাটি কত? এক্স, এক্স এবং এর গুণাত্মক বিপরীত কত? 1/x, এর সমষ্টি কত? 2। তাহলে এখানে x এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে x এর মান যদি আমরা 1 ধরি তাহলে এর সমষ্টি কিন্তু 2 হচ্ছে। এটা উইদাউট এনি ক্যালকুলেশন, এটা জাস্ট টেকনিক। আমরা যদি x এর মানগুলো 1 ধরি তাহলে এর সমষ্টি কিন্তু 2 হচ্ছে। তার মানে সমষ্টি হবে সমষ্টি হবে 2 এবং সংখ্যাটি হবে 1। তার মানে এখানকার অ্যান্সারটা হচ্ছে আমাদের ক নাম্বার। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 অবশিষ্ট থাকবে? তাহলে এখানে আমরা প্রথমে অপশন যেহেতু রয়েছে আমাদের 12 দ্বারা 27কে ভাগ করলে 12 দুগুণে 24, 3 থাকবে, 3 বারাং 36, 4 থাকবে, 5 12 60, 65 থাকবে। আমাদের আর কোনো হিসাব করার প্রয়োজন নেই যেহেতু আমাদের এখানে মিলে গেছে। এরপরে রয়েছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট কতটি? 1 থেকে 100 পর্যন্ত সর্বমোট মৌলিক সংখ্যা 25টি, তাহলে এটি হবে সঠিক উত্তর। এরপরে যেটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক রয়েছে, এই ধরনের অঙ্ক আপনাদের সময় নষ্ট করার জন্য বা আপনার ব্রেইনটাকে একটুখানি ঝামেলা যুক্ত করার জন্য সকল অঙ্ক দেওয়া হয়। খুঁটির 1/2 অংশ মাটির নিচে, 1/3 অংশ পানির নিচে, বাকি 3 মিটার পানির উপরে আছে, খুঁটিটির দৈর্ঘ্য কত? তাহলে পানির নিচে অর্থাৎ মাটির নিচে টোটাল কত আছে? 1/2 আর 1/3, এই দুটো আমাদের যোগ করতে হবে। তাহলে 1/3 যোগ 1/2, লসাগু 6, তাহলে এখানে 2 যুক্ত 3, তাহলে কত হলো? 5/6। এটা কোথায় আছে? পানির নিচে আছে। তাহলে পানির উপরে কতটুকু আছে সেই অংশটা আমাদের বের করতে হবে। তাহলে মোট অংশ কত? 1 বিয়োগ 5/6, তাহলে কত হলো? 6 বিয়োগ 5, তার মানে 1/6। এই 1/6 কোথায় আছে? পানির উপরে আছে, আর এই 1/6 অংশের দৈর্ঘ্যই দেওয়া আছে 3 মিটার। তাহলে এখন আমাদের ক্যালকুলেশনটা করব যে 1/6 অংশ সমান যদি 3 মিটার হয় তাহলে পুরো অংশ মানে 1 অংশ সমান কি? 3 গুণন 6/1, তাই হচ্ছে কি? 18। তাহলে এখানে 18 মিটারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। 0.01 গুণন 0.02, তাহলে 2 এবং 1 গুণ করব প্রথমে, তাহলে 2 1 2 এবং দশমিকের উপরে মোট ঘর আছে 4টি, তাহলে 2 সহ মোট 4টি ঘর হবে, যেটি খ নাম্বার অপশনে রয়েছে এবং এটি হবে সঠিক উত্তর। 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগায়, তাহলে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগাবে? তাহলে এখানে আমরা এর আগেও এই ধরনের অঙ্ক আপনাদের শিখিয়েছি যে প্রথম 3টি যদি একই থাকে, 5 5 5, 10 10 10, 1 1 1, পরবর্তীও যদি দুটো একই থাকে, এখানে 100 100 একই রয়েছে, তাহলে এখানে যত কিছুই সংখ্যা থাকুক না কেন প্রথম যে 5 রয়েছে এই 5টা হবে অ্যান্সার। প্রথমে যদি 7 থাকতো এখানে 7 অ্যান্সার হতো, প্রথমে 5 থাকলে 5, 7 থাকলে 7, 10 থাকলে 10। নাবিল থেকে আরজু 9 বছরের বড় এবং আলী 5 বছরের ছোট, তাদের বয়সের সমষ্টি 52 হলে আলীর বয়স কত হবে? তাহলে এখানে আমরা বয়সটা কার বের করতে হবে? আলীর বয়স। কিন্তু আমরা এখানে সম্পর্ক শুরু কোথা থেকে? নাবিলের কাছ থেকে সম্পর্ক আমাদের শুরু হয়েছে, তাহলে এখানে আমাদের নাবিলের বয়সটা কিন্তু ধরে নিতে হবে। তাহলে আমরা নাবিলের বয়স তো জানি না, সুতরাং আমরা ক বছর বা এক্স বছরটা ধরে নিই। তাহলে এখানে নাবিল ক বছর, রাইট। এখন এর সাথে সম্পর্ক কার আছে? আরজু। আরজু 9 বছরের বড়, তাহলে আরজু কত হবে? আরজু ক প্লাস 9, এটুকু তো বুঝতে পেরেছেন। আচ্ছা,
এরপরে আলীর সাথে সম্পর্ক কি, 5 বছরের ছোট, তাহলে আলী কি হবে, ক বিয়োগ 9, দুঃখিত 5 বছর না। ওকে, এইটুকু তো বুঝতে পেরেছেন। নাবিলের বয়স ক বছর ধরলাম, আর্য 9 বছরের বড়, এই জন্য 9 যোগ করলাম, আলী 5 বছরের ছোট বললে 5 বিয়োগ করলাম। এইটুকু তো ক্লিয়ার। এখন সবার অর্থাৎ ওভারঅল সমষ্টি কত দেওয়া আছে, 52 বছর দেওয়া আছে। তাহলে এখন আমরা যেটা করব, ক যুক্ত ক যোগ 9 যোগ ক বিয়োগ 5 সমান 52। তাহলে এখানে ক কয়টা রয়েছে, 3টা, তাহলে 3 ক আমরা লিখব যোগ, এখানে 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 4, আর এখানে প্লাস 4 ওই পাশে গিয়ে মাইনাস হবে, তাহলে 52 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত হবে, 48 হবে। এবারে উভয় পক্ষকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে ক এর মান কত হবে, 3 16 48 16 হবে, রাইট। এবার আমাদের অঙ্ক শেষ। এবার আমাদের কার মান বের করতে বলেছে একটুখানি খেয়াল করুন তো, আলীর বয়স। তাহলে আলীর বয়স কত ধরা হয়েছিল, ক বিয়োগ 5, তাহলে 16 থেকে আমরা যদি 5 বিয়োগ করি মানে 5 বিয়োগ করি তাহলে কত বছর হলো, 11 বছরটাই অ্যান্সার। দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসমান নাও হতে পারে। আমরা যদি বলি দুটি কোণ বা সরি 3টি কোণ সমান, 3টি কোণ সমান হলে তো কম বেশিও হতে পারে, ত্রিভুজটা কম বেশিও হতে পারে, সুতরাং এখানে সর্বসম হওয়ার কোনো অপশন নেই, শুধু যদি 3 কোণ সমান হয়। a মাইনাস 1 ডিভাইডেড a ইকুয়াল টু 3 হলে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার এর মান কত, অসংখ্য বার শেখানো হয়েছে আমাদের, মান স্কোয়ার প্লাস মাইনাস প্লাস 2, তাহলে এখানে মান স্কোয়ার প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস কেন এবং এ বি কোথায় গেল একটু বোঝানোর ক্ষেত্রে বলি, প্লাসের মান থাকলে মাইনাস নিতে হবে, মাইনাসের মান থাকলে প্লাস নিতে হবে, আর এ বি যেহেতু আমাদের ভগ্নাংশ ফরম্যাটে রয়েছে সুতরাং এ বি উপরে নিচে কাটা যায় বলে এ বি নেওয়ার প্রয়োজন নেই। তাহলে মান কত আমাদের 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 2, তাহলে 9 প্লাস 2 মানে 11, তাহলে আমাদের এখানে 11টা হলো সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম 101 টাকা দরে 5 ডজন এবং 90 টাকা দরে 6 ডজন ডিম কিনে কত টাকা দরে বিক্রয় করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে। তাহলে এখানে একদম ইজিলি আমরা হিসাব করব, 101 টাকা দরে 5 ডজন, তার মানে 5 গুণন 101, তাহলে 5 গুণন 101 সমান কত, 505। ওকে, এটা 5 ডজন ডিমের দাম। 95 টাকা দরে না 90 টাকা দরে করছে, তাহলে 90 টাকা দরে যদি 6 ডজন কিনে থাকে তাহলে এখানে আমরা কি করব, 90 গুণ 6, তাহলে এখানে কি করব 90 গুণন 6, তাহলে 6 নং 54 540, এইটুকু তো ঠিক আছে। এবারে এখন আমাদের কয়টা ডিম কিনছে, এখানে এখানে কত 5 ডজন, এখানে 6 ডজন, তার মানে মোট ডিমের দাম এখন আমাদের দেখতে হবে, এই দুটো যোগ করব, তাহলে এখানে 5 4 10 1045, তাহলে এখানে 1045 হচ্ছে কত ডজন, 5 এবং 6, আমরা কি বলেছি এখানে প্রতি ডজন এবং 5 ডজন, তার মানে এখানে 5 ডজন এখানে 6 ডজন, মোট 11 ডজন ডিমের দাম। তাহলে এই 1045কে আমরা 11 দ্বারা যদি ভাগ করি কত পাবো, 95, তার মানে 1 ডজন ডিমের দাম পড়লো কত, 95 টাকা। এখন সে কত ডজন প্রতি কত লাভ করতে চেয়েছে, 3 টাকা, তাহলে 3 টাকা লাভ করতে হলে আমাদের কত হচ্ছে, 98 টাকা বিক্রয় করতে হবে, হিসাব শেষ। আমি যদি আবারও বুঝাই, 5 ডজন এবং 6 ডজন 11 ডজন, আমাদের মোট মূল্যটা বের করলাম 505 এবং 540, দুটা যোগ করলাম ভাগ করলাম এবং 1 ডজনের মূল্যটা বের করে তাকে 3 দ্বারা যোগ করলাম। একটি রাশিকে 3 এবং 4 অনুপাতে কর্তন করা হলো, বৃহত্তর অংশ 12.8 হলে ক্ষুদ্রতর অংশ কত হবে, ক্ষুদ্রতর অংশ তখন হবে 9। নিচের সংখ্যা সারির শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে, এখানে 1 3 6 8 11 13, পরবর্তী সংখ্যাটি কত, তাহলে 1 আর 3-এর পার্থক্য কত, 2, এখানে পার্থক্য 3, এখানে কত আবারও 2, এখানে 3, এখানে আবার 2, তার মানে পার্থক্য আবারও 3 হবে, তার মানে 13 আর 3-এ কত হচ্ছে, 16 হচ্ছে, আর 16টাই হচ্ছে সঠিক উত্তর। মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক, আর এই অঙ্কটি আমি যদি বলি যে প্রাইমারির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইউনিয়ন সমাজকর্মীর জন্য তো বটেই, যে কোনো পরীক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ, যে লগ 4 স্কোয়ার এটা একটা আসে, আমাদের যেহেতু রয়েছে যে লগ 8 স্কোয়ার, এই দুটি একই ধরনের অঙ্ক, একটু বুঝতে হবে
যেহেতু আমাদের লগ ভিত্তি এবং পাওয়ার 1 করতে হবে, তাহলে এখানে 8 ভিত্তি রয়েছে, এখানে 8 লিখতে হবে। তাহলে যেহেতু 2 ছিল, তো এখানে আমি 8 লিখলে এটাকে নিশ্চয়ই করতে হবে। তাহলে এখানে যদি আমরা কিউবিক রুট দেই, তাহলে কিউবিক রুট 8 দিলে তো আমাদের মান 2 হচ্ছে কি না? হচ্ছে। তাহলে এখানে লগ 8, তাহলে কিউবিক রুটের মান কত? 1/3। তাহলে 1/3টা যখন সামনে আসবে, এখানে লগ 8 ভিত্তিক 8 হবে, যার মান হবে 1। তাহলে আমরা অ্যান্সারটা কত পাবো? 1/3 পাবো, এবং এটি হবে সঠিক উত্তর। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে। যেহেতু অনুপাত ব্যস্ত আনুপাতিক হয়েছে, এখানে আহামরি কোনো অতিরিক্ত কোনো কার্যক্রম নেই। প্রথমে মোট কত লিটার? 60 গুণন অনুপাতের পার্থক্য। তাহলে অনুপাতের পার্থক্য কত? 7/3, মানে পার্থক্য 4, ভাগ অনুপাতের ছোট সংখ্যা। আমি আবার বলছি, মোট মিশ্রণ 60 গুণন অনুপাতের পার্থক্য, যেহেতু 7:3 আছে 4, ভাগ অনুপাতের ছোট সংখ্যা। তাহলে 3×20 60, 4×20 80, তার মানে 80 লিটার মিশাতে হবে। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে সহজ একটু ভাববেন। লঞ্চ এবং স্রোতের গতিবেগ কত? 18 এবং 6। তাহলে এখানে x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই ফর্মুলা ব্যবহার করব আমরা। তাহলে যখন আমরা একই দিকে যাব, অর্থাৎ স্রোতের অনুকূলে যাব, তখন আমাদের কি হবে? x প্লাস ওয়াই হবে, অর্থাৎ 18 প্লাস 6 কত হলো? 24। তাহলে 48 কিলোমিটার পথ যেতে আমার কত সময় লাগবে? 24 দুগুণে 48, তার মানে 2 ঘন্টা। এরপরে যখন আমরা বিপরীতে ফিরে আসবো, অর্থাৎ প্রতিকূলে আসবো, তখন কি হবে? 18 বিয়োগ 6, তখন আমাদের কি হবে? 12। তাহলে এই 48 ঘন্টা পথ আমার যে ফিরে আসতে কত সময় লাগবে? 12 দিয়ে 48 ভাগ করলে কত হবে? 4, মোট হলো কত? 6। তাহলে এই 6 ঘন্টাই হবে আমাদের সঠিক উত্তর। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন। একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি কোণ পাওয়া যায়? লম্ব অঙ্কন করলে অবশ্যই সেখানে 2টি কোণ উৎপন্ন হবে। একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এখানে যেহেতু আমাদের কি বলা আছে, রম্বসের একটা 10 এবং ক্ষেত্রফল 120, তাহলে কর্ণের ক্ষেত্রফল সমান কি? আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফলটা যেহেতু দেওয়া আছে, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 120। তাহলে হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 10, আরেকটি দেওয়া নাই, মানে x। এইটুকু ক্লিয়ার তো? ওকে। তাহলে এখন এই 2 এই পাশে, এখানে 2 কি অবস্থায় আছে? ভাগ, এখানে এসে কি হবে? গুণ হবে, তার মানে 240 হবে। আবার এই 10 যে এখানে গুণ আছে, তাহলে এখানে এসে কি হবে? ভাগ হবে। তাহলে x এর মানটা আমাদের কত হলো? x এর মান হবে 24। তার মানে আমাদের অপর কর্ণের দৈর্ঘ্যটা হবে 24 মিটার। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3-4 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? এটা অসংখ্য বার বলেছি। সমকোণী ত্রিভুজের সর্বনিম্ন অনুপাত যেটা বলা হয়, সেটা হচ্ছে 3, 4 এবং 5। 3 3 9, 4 4 16, 16 এবং 9 যোগ করলে হবে 25, 25-এর রুট ওভার করলে হবে 5। এভাবেও করতে পারবেন। সাধারণ জ্ঞানের শুরুতে আমাদের যেটি রয়েছে, পূর্ব ইউরোপের দেশ 9 কোনটি? এখানে পূর্ব ইউরোপের দেশ 9 হচ্ছেন পর্তুগাল। কমনওয়েলথ গেমস কত বছর শুরু? কমনওয়েলথ গেমস মূলত প্রতি 4 বছর পর পরই কিন্তু শুরু হয়। সাধারণত ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ, অলিম্পিক প্রতি 4 বছর পর পরই হয়। তবে শুধু টি20 বিশ্বকাপ, যেটা ক্রিকেটের ক্ষেত্রে 2 বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে। কতজন নারী বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন? নারী বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন অনলি 2 জন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির বর্তমান চেয়ারম্যানকে? এই প্রশ্নটি আপাতত পড়ার প্রয়োজন নেই, পরীক্ষার আগ মুহূর্তে পরিবর্তন হলেও হতে পারে, তাই এটি আপডেট তথ্যটা পড়ে যাবেন। জাতীয় সংসদে মহিলা সংসদ সদস্য সংখ্যা কতটি? তার আমরা নিশ্চয়ই জানি যে এটি 50 জন। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে, এখানে দ্রৌপদী মুর্মু হবে সঠিক উত্তর। ও হ্যাঁ, একটা প্রশ্নটা একটু স্কিপ করলাম, যে বর্তমানে আইসিসির চেয়ারম্যানটাকে? এটা বর্তমানটা আপনারা এটা মনে রাখতে পারেন, জয় শাহ, তিনি হচ্ছেন আইসিসির বর্তমান চেয়ারম্যান। তবে এটা যেহেতু
ভারতীয়, সুতরাং ভারতীয় বিভিন্ন কাজগুলি করে থাকে। যাই হোক, আপনারা যখন পরিবর্তন হয়ে যাবে এটা পড়ে যাবেন। এসকিউএল এর অর্থটা কি? এটা হচ্ছে আইসিটি সেক্টর থেকে একটি প্রশ্ন। এসকিউএল এর বলা হবে যে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? সেক্টর যদি কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে উত্তর করতে হবে আমাদের 11টি, সাব সেক্টর কথা উল্লেখ থাকলে 64টি। বাংলাদেশের কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন? কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন শেরেবাংলা এ.কে ফজলুল হক। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? আচ্ছা সরি, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? আচ্ছা, গ্রিন হাউস গ্যাস এখানে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, ক্লোরোফ্লোরোকার্বন রয়েছে। বৈশ্বিক উষ্ণতার একমাত্র কারণ কি? বৈশ্বিক উষ্ণতার কারণগুলো হচ্ছে বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড জমে যাওয়া, যেটাকে গ্রিন হাউস ইফেক্টের ফলাফল বলা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মোট কতবার সংশোধন করা হয়েছিল? এখনো পর্যন্ত প্রেস রিলিজ অনুযায়ী বা প্রজ্ঞাপন অনুযায়ী এখনো পর্যন্ত 17 বার রয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি আবারও সংশোধন করে তবে সেটা নতুন করে যুক্ত হবে। কাতালুনিয়া কোন দেশে অবস্থিত? কাতালুনিয়া মূলত স্পেনের ভিতর একটি ছিদ্র রাষ্ট্র, যেটাকে বলে, যদিও ছিদ্র রাষ্ট্র না, আলাদা রাষ্ট্র হওয়ার জন্য তারা সংগ্রাম করছে। সেটা হচ্ছে বার্সেলোনা নগরী, কাতালুনিয়া, সেটাই একটা রাজধানী হচ্ছে বার্সেলোনা। তার মানে এটা স্পেনে অবস্থিত, কাতালুনিয়া একটা আলাদা রাজ্য যারা স্বাধীনতা চায়, যার রাজধানী হচ্ছে বার্সেলোনা। শোনো একটি মুজিবের থেকে গানটির গীতিকারকে। যদিও প্রশ্নটি এখন কিছুটা হলেও স্থিমিত হয়তো না আসার সম্ভাবনা বেশি, তারপরে জানতে হবে গৌরী প্রসন্ন মজুমদার। এবং সর্বশেষ যেটি রয়েছে, নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন? শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি 1993 সালে। তো বর্তমানে শান্তিতে কিছুদিন, অর্থাৎ আজকে যেটা পুরস্কার করা মানে ঘোষণা করা হয়েছে, ম্যান বুকার পুরস্কার তিনি পেয়েছেন, আমরা কমিউনিটিতে দিয়ে দিয়েছি। এবং গুরুত্বপূর্ণ যেই নোবেল পুরস্কারগুলো, বিশেষ করে সাহিত্য এবং চিকিৎসা, শান্তি, এই তিনটা ভালোভাবে মনে করবেন। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্টে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।